আজ আমি মর্নিংয়ের স্কিন কেয়ারে আমার ফেসে অ্যাপ্লাই করছি হলো বিজয়ের ভিটামিন সি ফেসিয়াল সিরাম। এই সিরামটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, কারণ ঠান্ডার দিনে আমাদের স্কিনটা একদম ড্রাই হয়ে থাকে। তো এই সিরামটা তোমরা মর্নিং, নাইট, আফটারনুন সব সময় লাগাতে পারো। আর বিশেষ করে মেকআপ যখন করবে, মেকআপ করার আগেও তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো। আমাদের স্কিনের জন্য অনেক ভালো, কারণ আমাদের স্কিনটা ঠান্ডার দিনে একদম ড্রাই হয়ে থাকে। এটা লাগানোর পর সফট হয়ে যায়। আর আমি একটা হ্যাকও শেয়ার করেছিলাম, কোকোনাট অয়েল অ্যান্ড অ্যালোভেরা দিয়ে বানিয়েছিলাম। ওটাও আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। ওটাও কিন্তু অনেক ভালো। তো আমার ডিসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা যারা দেখোনি ওটাও দেখে নিও। আর এগুলো আমি বানিয়েছিলাম শর্টসের জন্য। আমি ভাবিনি যে ব্লগেও শেয়ার করব, তার জন্য শর্টস দেখতেই পাচ্ছ। তো যাই হোক, প্রথম থেকে শুরুয়াতটা করেছি ব্লগটার, তার জন্য আমি তোমাদের সাথে এগুলোও শেয়ার করে দিলাম। আর লিপস্টিকটা লাগিয়ে আর একটা টিপ লাগিয়ে নিয়েছি। তো আমার হ্যাকটাও কমপ্লিট হলো, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম কিভাবে কি করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। এখন প্রায় 10টা বাজে। তো রৌদ্র উঠেছে। কাল এত বৃষ্টি হয়েছিল, বাট এত ঠান্ডা পড়েছে আজ। তো রৌদ্রটা দেখে ভালোই লাগছে। তো মাটিগুলিতে দেখো জল পড়েছে, যে একদম কাদা কাদা হয়ে আছে। তো এখন বসে যাবে মাটিটা। তো রোদটা দেখে ভালোই লাগছে, তবে একটু স্টাইল করে নিয়েছি। ভাবছি একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্টস বানাবো। রোদে দাঁড়িয়ে ভিডিওগুলো বানালে না ক্লিয়ার আসে আর দেখতেও ভালো লাগে, তার জন্য একটু স্টাইল করে নিলাম। আর হ্যাঁ, পার্সেল এসেছে, ফোন এসেছে, আসবে এখন। তো ওটা গিয়ে আবার রিসিভ করব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজ দিনটা আমি এখন থেকে শুরু করলাম, ব্লগটা দেখতে থাকো। আমি কয়েকটা শর্টস বানিয়ে নিয়েছি, আর এখন এসেছে পার্সেল। তো পার্সেলটা রিসিভ করার জন্য যাচ্ছি। পার্সেলটা আনার পর মা বলছে কি এনেছিস। তারপর মাকে বললাম তুমি খুলো, দেখো কি এনেছি। তারপর মা আনবক্সিংটা করলো। তো তোমাদের সাথে আনবক্সিংটাও শেয়ার করলাম। দেখো, ভাইয়ের জন্য একটা টি শার্ট এনেছি। টি শার্টটা অনেক ভালো এসেছে। তো ভিতরে না উল আছে, মানে গরম উঠবে, এটা গরমের ঠান্ডার দিনের জন্যই। তো ভালো এসেছে, কিন্তু একটু লুজ হবে, ও তো একদম শুকনো। তো ওর সাইজটাই দিয়েছি, ওর শুকনোর জন্য, মানে একটু সাইডগুলো লুজ হবে, তার জন্য একটু সিলিয়ে দিতে হবে। তারপর আমার যেহেতু শর্টসও বানানো হয়ে গেছে, আনবক্সিংটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর ভাই বলছে আজ ওয়েদারটা অনেকই ঠান্ডা, তো আজ মাংস খেতে ভালো হবে। আমি বলছি আন গিয়ে, ঠিক আছে, মাংসই বানাবো। তারপর দেখো, আমি মাংসর জন্য আলু, রসুন, পেঁয়াজ সব কিছুই নিয়েছি, আদা। তো আমি কিন্তু রসুনের যে খোসাটা আছে ওটা কিন্তু আমি ছড়াইনি, কারণ কি জানো, রসুনের খোসা ছড়াতে কিন্তু অনেকের প্রবলেম। অনেকে মানে এই জিনিসটা করতে চায় না, রসুনের একটা বাজে স্মেল। তার মাঝে আবার নখ দিয়ে যখন খোসাটা ছড়াতে যায় নখ ব্যথা করে, আর দা দিয়ে করতে করতেও সময় লাগে। তো তোমরা একটা টিপস, এটা হ্যাক বলতে পারো, টিপস বলতে পারো, যেটাই বলো, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা কী করবে, রসুনের যে বুকুটা আছে, আগাটা যেটা, তো ওটা কাটবে, দা দিয়ে কাটার পর জলে ভিজিয়ে রেখে দিবে অনেক টাইম, মানে তোমরা কাজ করতে থাকবে, যতটুকু টাইম ভিজানো থাকে ভিজিয়ে রাখবে। ঠান্ডা জলে হোক বা গরম জলে হোক, গরম জলে হলেও ভালো হবে। তো তোমরা কি করবে, রসুনের টুকরো করে নেবে, টুকরো করে এমনিতে রেখে দিবে জলে। তারপর অল্প টাইম যখন দেখবে, অল্প টাইম পরে দেখবে যে রসুনের যে খোসাটা আছে ওটা ফুলে উঠেছে জলে ভিজে। তো ফুলে উঠেছে মানে এটা এখন ডলা দিলেই উঠে যাবে। তো আর কোনো কষ্টই নেই, তোমাদের নখের ব্যথা হলো না, আর তোমাদের সময়টাও লস হলো না। তো রসুনটা তোমরা ভিজে অন্য কাজ করতে থাকবে, বা তোমরা যেদিন জানছো যে আজ মাংস করব বা রসুন দিয়ে কিছু করব, তখন কি করবে, তোমরা জলে অল্প টাইম আগেই রসুনটা ভিজিয়ে রেখে দেবে। তো দেখবে কি সুন্দর করে রসুনের যে খোসাটা আছে ওটা
রসুন থেকে ছড়ে যাবে, একদম কাগজের মতো ভিজে ফুলে উঠে জল লাগলে। এই দেখো, তো এরকম টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো মাংস বানানোর জন্য। তো আমি তো এখন বেশিরভাগ এরকমই করি, কারণ আমার রসুন ছুলতে না অনেক খারাপ লাগে, কারণ রসুনে এক তো বাজে স্মেল, তার মাঝে আবার দা দিয়ে নখ ব্যথা করে, দা দিয়েও সময় লাগে। তো এরকম করি। তো তারপর যখন মানে লাগবে মশলাটা করার জন্য, তখন আমি রসুনের খোসাটা রসুন থেকে ছড়িয়ে নিই, অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। আর দেখো মাংস যে এনেছে, মাংসটা আমিই ক্লিন করব, কারণ মাকে আমি দেই না এখন মাংস ক্লিন করতে। মানে মাঝে মধ্যে না মা যখন মাংস ক্লিন করে, মা মানে একটু চোখে কম দেখে, হয়তো রান্নাঘরে অন্ধকার হয়ে থাকে, চশমা লাগায় না। তো একদিন আঁশ পেয়েছিলাম মাংসর, মানে যে মুরগির যে উপরে এইগুলো আছে না, মুরগির আঁশগুলো, তো ওগুলো পেয়েছিলাম খাওয়ার সময়। আমার এত ঘৃণা লেগেছিল, মানে আমি কী বলবো। তখন থেকে মাকেই বলেছি, আমি মাংস আনলে আমাকেই বলো, আমি তোমাকে ক্লিন করে দেবো। তার জন্য আমি এখন যেহেতু আমিই রান্না করছি, মাকে বলেছি তুমি মশলাটা রেডি করে দাও, আমি মাংসটা বানিয়ে নিই। আর হলো মাংসটা আমি ক্লিন করে নিয়েছি কিন্তু ভালো করে। আর আমি মাংস ক্লিন করতে ভালোই লাগে, কারণ আমি মাছগুলি ভালো করে ক্লিন করতে পারি নিজের হাতে, আর তখন আমার খেতেও ভালো লাগে। তো অনেক সময় না ক্লিন করতে করতে আমার একটা ঘৃণা লেগে যায়, খেতে পারি না। তো যাই হোক, তো তোমরা সবাই মাংসের আলু একটু বড় সাইজের করো না, আমি একটু ছোটো সাইজের করেছি, কারণ মাংসের আলুগুলো না আমাকেই খেতে হবে, আমাদের ঘরে কেউ খেতে চায় না। তো আমি 2টো আলু নিয়েছি, বেশি আলু দেই না। তো ছোটো সাইজের করেছি, কারণ মাংস খাই না খাই, কিন্তু মাংসের আলুগুলো আমাকেই খেতে হবে, তার জন্যই আর ছোটো সাইজের করেছি। মশলাটাও লেগে থাকবে। আর আমি একটু মাংসের আলুটা একটু কড়া লাল লাল করে ভাজা করে নিলে খেতে ভালো লাগে মাংসতে, তার জন্য একটু লাল করে মাংসের আলুগুলো ভাজা করে নিচ্ছি। তারপর যে আমি মাংসটা এনেছি, মাংসটা তো ক্লিন করে রেখেছি, মাংসটাও আমি একটু আজ ভাজা করে নিব। মাংসটা আমি একটু অন্য স্টাইলের করছি আজ, তোমরা দেখতে থাকো। আর আমি এই মাংসটা আজ ভাজা করে নিচ্ছি, কারণ হলো মাংসটা হলো ফার্মের মাংস, তার জন্য ভাজা করে নিলে একদম মুরগির মাংসের মতো টেস্ট লাগবে কিন্তু। আর সাইডে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, আর মা আমাকে মশলাটা করে দিয়ে দিয়েছে। এখন আমি মশলাতে নুন হলুদ এগুলো দিয়ে নেব, ব্যাস তারপর বানাবো, দেখতে থাকো। মাকে বলছিলাম ধনিয়ার গুঁড়া দিয়েছো, মা বলছে নাই ধনিয়ার গুঁড়ো। তো আমি বলছি গোটা ধনিয়া আছে, তো আমাকে তো গোটা ধনিয়া অল্প কয়েকটা দেও, ওটা আমি পুরনে দিয়ে দিচ্ছি, তো ভালো লাগবে, সেন্ট আসবে একটা ধনিয়ার।
ফার্মের মুরগির মাংস কিন্তু হতে বেশি টাইম লাগে না। তো আমি যেহেতু মাংসটা একটু ভাজা করে নিয়েছি, তখনই কিন্তু বয়েল হয়ে গেছে অনেকটাই। তো আলুটাও বয়েল হয়ে গেছে, তারপর মশলাটাও আমি কষিয়ে নিয়েছি ভালো করে তেলে দিয়ে। তার জন্য আমি মাংসটা আলুটা দিয়ে এখন আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি মেশানোর পর ঢেকে দিয়েছি। মা বলছে গোটা রসুন কয়েকটা দিয়ে দে, ভাই খাবি। তার জন্য আবার আমি ঢাকনাটা উঠিয়ে গোটা রসুন কয়েকটা দিয়ে দিয়েছি। গোটা রসুনও আমি কিন্তু আমার পাতে পড়লে আমি খেতে পছন্দ করি না, রসুনটা আমি কমই পছন্দ করি। তো যাই হোক, মাংসতে তো রসুন ছাড়া ভালো লাগবে না, তার জন্য মাংসটা রসুন দেওয়া হয়। তো গোটা রসুন কয়েকটা দিয়ে দিয়েছি, ভাই খাবে। তারপর মাংসটা কষানো বসিয়ে ঢেকে দিয়ে আমি আমার রুমে একটু জানলার সামনে রৌদ্র এসেছে, তো এখানে বসে আছি। আর বগুড়ি কয়েকটা নিয়ে এসেছিলাম হাতে, বগুড়ি বসে বসে খাচ্ছিলাম। আর তারপর গিয়ে দেখি, দেখো মাংসটা কি সুন্দর করে হয়ে গেছে। তো আজ আমি মাংসটা ঝুল করব না, এরকম করেই কষানো মাংসই রাখবো। তো দেখো মাংস কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আমি যেটুকু টাইম ঢাকা দিয়ে রেখেছিলাম ওই টাইমটুকুতে হয়ে গেছে। তো এখন আমি আর কিছু করব না, এখন আমি গ্যাসটা অফ করে দিব, কারণ আমার মাংস টোটালি হয়ে গেছে সুন্দর করে বয়েল। আর আলুগুলো দেখেই বুঝে গেছো, আর মাংসটা দেখেই তো বুঝেই গেছো যে সুন্দর হয়ে গেছে। তো এই মাংসটা খেতে কিন্তু রুটি পুরি দিয়ে খেতে ভালোই লাগবে। আর ভাতের সাথে যেহেতু আমরা খাচ্ছি, তো ডাল বসিয়ে দিয়েছি আর মাংস কষা, বাস এগুলো দিয়ে আজ দুপুরের আমাদের লাঞ্চটা হবে। ভাত খেয়ে রোদ্র তাপাতে কিন্তু ভালোই লাগে ঠান্ডার দিনে। ফড়িং একটা এসেছিল আমার সামনেতে, ধরবো ধরবো, ইস উড়ে চলে গেল। ঠান্ডার দিনে কিন্তু ভাত খেয়ে রোদ্র তাপাতে মজাটাই আলাদা, রোদ্রে বসে টক খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন দেখি পাকা পাকা বগুড়ি পড়ে আছে, খেতে ইচ্ছে করছিল কিন্তু খেলাম না, কারণ মাংস দিয়ে ভাত খেয়েছি। বগুড়ি কিন্তু হজম হয় না অনেক সময় দেখবে। তো ভাত খাওয়ার অনেক পর মানে বগুড়ি খেতে হয়, মানে একদম খালি পেটেও বগুড়ি খাবে না, আর ভাত খাওয়ার সাথে সাথেই বগুড়ি খাবে না, একটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাও, কোনো প্রবলেম দিবে না, কারণ বগুড়িটা হজম কম হয় কিন্তু মানুষের। তারপর বলছি যে ওই দিন তো আমি যেদিন মানে রেস্টুরেন্টে গিয়েছিলাম, 99-এ গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, ওই দিন আমার ব্লগে শেয়ার করেছিলাম যে আমার একটা বিয়ের ইনভাইট আছে, তোমাদেরকে বলেছিলাম। তো বিয়েটা 31 তারিখে চলে গেছে, যাওয়া হয়নি। তো লাভ ম্যারেজ, 12 বছরের লাভ সাকসেস হয়েছে। তো অনেক ভালো লাগে শুনতে, আর এরকম বিয়ে দেখতেও ইচ্ছে করে, আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না প্রবলেমের জন্য। তো ভালোই লাগে শুনে যে 12 বছরের লাভ সাকসেস হয়েছে। অনেকে আছে আবার মানে না এগুলো, সত্যিকারের ভালোবাসা থাকলেও ফ্যামিলির জন্য হয় না। তো ভালোই লাগে ওদের বিয়েটার কথা শুনে, 12 বছর লাভ পূর্ণতা পেয়েছে। আমার তার জন্য ইচ্ছে ছিল যাবার ওদের বিয়েটা দেখার জন্য। তো যেতে তো পারিনি, তোমাদের সাথে একটা পিক শেয়ার করে দেবো, ওদের দেখে নিও। তো
আমি এটাও বলেছিলাম একদিন ব্লগে, যেদিন মার কালার করছিলাম চুলে, তো মা কোথায় যাবে, তো মা যাচ্ছে হলো কাল গুয়াহাটিতে, কারণ মারা যে গুরু দীক্ষা নিয়েছে অনুকূল গুরুর। তো আমি দীক্ষা নিইনি, আমি মেয়ে, তার জন্য দীক্ষা নিইনি, কারণ মেয়েদের বিয়ের পরে স্বামী নাকি যে দীক্ষা থাকে ওই দীক্ষাটা গ্রহণ করতে হয়, তার জন্য মেয়েরা নেয় না এখন। তো আমি নিইনি, তো মা নিয়েছে। তো ওদের মানে মাদের গুরুর একটা মানে উৎসব আছে, তো ওখানে যাবে। তো তার জন্য মা চুল কালার করেছিল, তো এখন বলছে যে থ্রেডিং করবে। আমি বলছি যে রোদ্রে চলে আসো, রোদ্রে বসে থ্রেডিং করে দিও, ভালো লাগবে। আমাদের ঘরটা এত ঠান্ডা, বাপরে, এমনিতে থাকাই যায় না। যেতটুকু টাইম রোদ্রটা আছে এখানে থাকি, তারপর ল্যাপ নিয়ে বিছনাতে ঘুমিয়ে থাকবো। তো মা আসুক, মাকে থ্রেডিং করে দিব। তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি তো আর বিয়েতে যাইনি, বিয়েতে গেলে ব্লগেই তোমরা দেখতে পাতে, ব্লগ দিতাম বিয়ের। তো পিকচার দু একটা দিলাম, তো অনেক ভালো লাগছে ওদের দুজনকে দেখে। তো ওদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই। তো যাই হোক, মা এসে গেছে, তো মাকে এখন আমি থ্রেডিং করে দিচ্ছি। তো ভাই ছিল না তখন আমার সামনে, তো ভাইকে মোবাইলটা ধরতে বলতাম। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, তুমি মোবাইলটা ধরতে পারবে তো, আমি ব্লগ যে করছি। তো বলছে ঠিক আছে দে হাতে। তো মার হাতে অল্প টাইম রেখে আমি করেছি, তো অল্প একটু টাইমেই রেখেছি, কারণ মার হাত ব্যথা করবে, আর যেহেতু আমি থ্রেডিং করছি একটু নাড়াচাড়া করলে যাবে কেটে। তো দেখো কপালটা লাল হয়ে গেছে, কারণ হলো আমার হাতে থেকে সিঁদুর লেগে লেগে মানে কপাল লাল হয়ে গেছে। তো থ্রেডিংটা সুন্দর করেই করে দিয়েছি। মা সুতো দিয়ে করতে পছন্দ করে না, মা অনেক ভয় করে মার, কারণ এখন তো এজ হয়েছে না, চামড়াগুলোতে ব্যথা করে সুতো দিয়ে করলে। তারপর তার জন্য আমি ব্লেড দিয়েই করে দিই মাকে। তারপর দেখো বাবা দুপদের বিস্কুট এনেছে নতুন, আগে কোনোদিন আনেনি অবশ্য, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই বিস্কুটটা ইডলি আছে, তো ইডলির মতো, আর কিন্তু বিস্কুটটাও তেমন শক্ত নয়, ইডলির মতনই, পিঠের মতনই খাইতে লাগে। তো যাই হোক, চা করেছি, তারপর সবাইকে দিলাম, আমিও খেলাম। তো আমার ব্লগটা আজ এখানেই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।